নিচের ঘর যেখানে রামচন্দ্র ঘোষ শুতেন সেই ঘরের মেঝেতে মৃতদেহ পড়ে আছে। ঘরের ভেতরে এত রক্ত যে চলাফেরা করা কঠিন। মৃতদেহ মোটা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। দেখলে মনে হয় যত্নের সঙ্গে নয়, কেউ যেন উপর থেকে তাকে ফেলে দিয়েছে। সেখানে একজন মুসলমান কনস্টেবল ছিল। তাকে কাপড়ের এক প্রান্ত ধরে ধীরে তুলে নিতে বললাম। সে আমার আদেশ মতো কাজ করল। দেখলাম এক উল্লঙ্গ মুন্ডহীন মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের কাছাকাছি রক্তাক্ত ছুরিও পড়েছিল। সেটাও তুলে নিলাম। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথের দারোগার দপ্তর থেকে নেওয়া মুন্ডু চুরি। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সেই 33 বছরের অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকমের ক্রাইম কেস নিয়ে তার এই গোয়েন্দা বইটি তিনি লেখেন, দারোগার দপ্তর। আমাদের আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প মুন্ডু চুরি। সাল 1291, 20 বৈশাখ। সন্ধ্যার পর হাইকোর্ট থেকে এসে গিরীন্দ্রনাথ ও রামচন্দ্র নিজের ঘরে প্রবেশ করলেন। 20 বৈশাখের রাত খুবই গরম ছিল, কারণ ভয়ানক গ্রীষ্মের উত্তাপে পুরো রাত আমি নিজে চোখের দুপাতা এক করতে পারিনি। ছটপট করতে করতে রাত পার হয়ে গিয়েছিল। পুরো রাত জেগে থাকতে থাকতেই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। সকালে স্বল্প নিদ্রার কৃপা প্রদর্শন করলেন। তখন আমি একটু গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়লাম। 21শে বৈশাখ সকালে 7টার সময় একজন পুলিশ প্রহরীর ডাকাডাকি দিয়ে আমার ঘুম ভাঙল। সাহেব, সাহেব উঠুন, সাহেব, সাহেব। অনুসন্ধানের জন্য বাইরে আসতে হলো। দেখলাম সেই প্রহরী হাতে একটা চিঠি নিয়ে ডাকছিল। আমাকে দেখেই সে চিঠি আমার হাতে দিল। কৌতূহল ও কিছুটা অসন্তোষ নিয়ে চিঠি খুলে পড়লাম। তখন চোখে কিছুটা ঘুম ছিল, কিন্তু চিঠি পড়ার সাথে সাথে তা দূরে সরে গেল। নিদ্রার পরিবর্তে অন্য ভাবনা মনে এসে জুটল। চিঠি একজন ঊর্ধ্বতন ইংরেজ কর্মচারীর লেখা। চিঠির সারমর্ম এরকম: আজ সকাল 5:30টার সময় তথ্যের লেনে 25 নম্বর বাড়ির ভিতরে একটা মুন্ডহীন মৃতদেহ পাওয়া গিয়েছে। মনে হচ্ছে মৃতদেহ বাড়ির বর্তমান মালিক রামচন্দ্র ঘোষের। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেখানে গিয়ে খুনের রহস্য উদ্ঘাটনে বিশেষ যত্ন নাও। আমি নিজেও সেইখানে যাচ্ছি। চিঠি পড়ে আর দেরি করতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার থাকার জায়গা ত্যাগ করে সেই জায়গার উদ্দেশ্যে আমি চললাম। সেখানে পৌঁছে দেখলাম রাস্তায় আর কেউই নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম কি করব। শেষে জনতার ভেতর প্রবেশ করে কষ্টে বাড়ির ভেতরে ঢুকলাম। যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ির বর্ণনা এখানে দেওয়া উচিত এবং সমস্ত ঘটনাটা একটু বিস্তারিত বলা উচিত। রামচন্দ্র ঘোষ একজন কুলীন কায়স্থ। ময়মনসিংহ জেলার অন্তর্গত একটা ছোট গ্রামে তার জন্ম। রামচন্দ্রকে আমরা সেকেলে লোক বলতে পারি না, কারণ তার বয়স এখন 40 বছর পূর্ণ হয়েছে কিনা তাতে সন্দেহ আছে। রামচন্দ্র কখনো ইংরেজি ভাষা শেখেননি। বাংলাও যে খুব একটা ভালো জানতেন তা নয়। বাল্যকালে তিনি পাঠশালায় গিয়েছিলেন। শিক্ষক মহাশয়ের কাছে পাঠ শেষ করে সংসারের কাজে প্রবেশ করেছিলেন। তিনি প্রদেশের একজন জমিদারের সরকারে কিছুদিন উমেদারি করেছিলেন। শেষে রামচন্দ্র বিনা বেতনে একটি চাকরি পেয়ে যান।
সৎ বা অসৎ যেভাবেই হোক, এই চাকরিতেই তিনি যা উপার্জন করতেন তা দিয়েই জীবিকা নির্বাহ এবং পরিবারের দেখভাল করতেন। পরিবারের মধ্যেও তার একমাত্র স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। রামচন্দ্র অত্যন্ত চতুর ছিলেন। তার উপর যখন কোনো কাজের ভার পড়ত তিনি তা সঙ্গে সঙ্গে সম্পন্ন করতেন। জমিদার মহাশয় তার দক্ষতা দেখে কয়েক বছরের মধ্যে তার বেতন 5 টাকা নির্ধারণ করে দিলেন। ধীরে ধীরে বেতন বাড়িয়েও দেন। যে সময়ের ঘটনা আমি বলছি সে সময় রামচন্দ্র ঘোষ ওই জমিদারের সরকারে 12 টাকার বেতনে কাজ করছিলেন। রামচন্দ্র ঘোষ যে জমিদারের কাছে কাজ করতেন তাদের মধ্যে অনেক দিন ধরেই নানা মনোবিবাদ চলছিল। উভয় পক্ষের অনেক দেওয়ানি, অনেক ফৌজদারি মামলা চলছে। অনেক টাকার অযথা খরচ হয়েছে। অনেক প্রজা, অনেক অনুগত ব্যক্তি ও ভৃত্য জেল পর্যন্ত গিয়েছেন। তবুও সেই বিবাদ শেষ হয়নি, বরং ক্রমে উভয় দলের মধ্যে সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়েছিল। রামচন্দ্র ঘোষের মনিবের নাম গিরীন্দ্রনাথ রায়। প্রায় 7 বছর আগে গিরীন্দ্রনাথ একটি জোট দখলকে কেন্দ্র করে তার রসিক এবং ভ্রাতা নগেন্দ্রনাথ রায়ের নামে স্থানীয় মুন্সেফি আদালতে অভিযোগ করেন। মুন্সেফি কোর্টে সেই মামলার বিচার অনেক দিন চলে, কিন্তু শেষ পর্যন্ত নগেন্দ্রনাথই অযথা জয়লাভ করেন। রামচন্দ্র ঘোষ এই মামলার একজন প্রধান সাক্ষী ছিলেন। গিরীন্দ্রনাথ এই মামলায় হেরে জজের কোর্টে আপিল করেন। সেখানে তিনি কোনো ত্রুটি করেননি। উকিল ও মুক্তারের যথাযথ অর্থ প্রদানও করেছেন। তবুও আদালতেও তিনি হেরে যান এবং নগেন্দ্রনাথের কাছে অনেক টাকার খরচের দায়ী হন। তবুও গিরীন্দ্রনাথ হাল ছাড়েননি। শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টে এই মামলার বিচারের প্রার্থনায় আপিল করেন। নগেন্দ্রনাথও প্রথম থেকেই প্রস্তুত হন। আবেদনের দিনেই উভয়পক্ষীয় কাউন্সিলের বাদ প্রতিবাদ শুরু হয়। বহু প্রশ্ন ও উত্তরের পর গিরীন্দ্রনাথের আবেদন গ্রহণ করা হয় এবং হাইকোর্টে এই মামলার বিচার স্থির হয়। হাইকোর্টের নিয়ম অনুযায়ী সময় অতিবাহিত হলে হাইকোর্ট বোর্ডে এই মামলার ধার্য দিন দেখতে পাওয়া যায়। এই মামলার জন্য গিরীন্দ্রনাথ ও নগেন্দ্রনাথ উভয়ই কলকাতায় আসেন। রামচন্দ্র ঘোষ তার মনিব গিরীন্দ্রনাথের সঙ্গে এসেছিলেন। গিরীন্দ্রনাথ এই স্থানে একটা বাড়ি ভাড়া নিয়ে তার সরকার রামচন্দ্র ঘোষের সঙ্গে সেখানে থাকতেন। গিরীন্দ্রনাথ যে বাড়িতে ভাড়া নেন তা খুবই ছোট। সেখানে 2টো ঘর আছে। নিচের ঘরে শুধু একটি মাত্র দরজা আছে। ওপরে উঠতে হলে নিচের ঘর দিয়েই যেতে হয়। যেখানে কাঠের সিঁড়ি হয়েছে সেই সিঁড়ি দিয়ে ছাড়া উপরে ওঠার আর কোনো পথ নেই। গিরীন্দ্রনাথ উপরের ঘরে শোতেন। রামচন্দ্রের থাকার জায়গা ছিল নিচের ঘরে। রান্নার কাজ এই বাড়িতে হয় না। খাওয়া দাওয়া দুজনে বাইরেই করতেন। নগেন্দ্রনাথও তখনও কলকাতায় ছিলেন। তিনি এখানে থাকতেন না। অন্য জায়গায় আরেকটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে থেকে মামলার প্রস্তুতি করছিলেন। হাইকোর্টে মামলার নির্ধারিত দিনে বিচার হয়নি। আজ হবে কাল হবে করে মাসের পর মাস কেটে যাওয়ার পর মামলার বিচার শুরু হলো। 2 দিন ধরে উভয় পক্ষের কাউন্সিলের বক্তব্যের পর বিচার শেষ হয়। এবার গিরীন্দ্রনাথ জয়লাভ করেন। উভয় নিম্ন আদালতের রায় পরিবর্তিত হয়। বহুদিন ব্যাপী মামলায় জয়লাভের পর গিরীন্দ্রনাথ ও রামচন্দ্র বিশেষভাবে আনন্দ প্রকাশ করে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসেন এবং মনে মনে স্থির করেন পরের দিন সকালে কালীঘাটে গিয়ে ষোড়শী পুজো দেবেন। নিচের ঘর যেখানে রামচন্দ্র ঘোষ শুতেন
সেই ঘরের মেঝেতে মৃতদেহ পড়ে আছে। ঘরের ভেতরে এত রক্ত যে চলাফেরা করা কঠিন। মৃতদেহ মোটা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। দেখলে মনে হয় যত্নের সঙ্গে নয়, কেউ যেন উপর থেকে তাকে ফেলে দিয়েছে। সেখানে একজন মুসলমান কনস্টেবল ছিল। তাকে কাপড়ের এক প্রান্ত ধরে ধীরে তুলে নিতে বললাম। সে আমার আদেশ মতো কাজ করল। দেখলাম এক উল্লঙ্গ মুন্ডহীন মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের কাছাকাছি রক্তাক্ত ছুরিও পড়েছিল, সেটাও তুলে নিলাম। রামচন্দ্র ঘোষের সব মালপত্র ঠিক আছে, কিছুই ক্ষতিগ্রস্ত বা সরানো হয়নি। তবে রামচন্দ্রের পরিধেয় কাপড় এবং হাইকোর্টে যাওয়ার সময় চাদর পাওয়া যায়নি। গিরীন্দ্রনাথ কিছু অর্থ রামচন্দ্রের কাছে রাখতেন। হিসেব করলে দেখা যায় 7 টাকা কয়েক আনা থাকা উচিত, কিন্তু ঘর অনুসন্ধান করেও 1 পয়সাও পাওয়া যায়নি। যে ঘরে রামচন্দ্র শুতেন একমাত্র সেখানেই দরজা আছে। দরজার পাশে একটা জানালা আছে, কাঠের গ্রিল সহ। জানলার কাছে গিয়ে দেখলাম গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। আমি যখন মৃতদেহ দেখছিলাম তা উল্টানো অবস্থায় পড়েছিল। মৃতদেহ উল্টে দেখা গেল পেটে গুরুতর আঘাতের চিহ্ন, নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়েছে। গিরীন্দ্রনাথ সেখানে উপস্থিত ছিলেন, বারবার দেহের দিকে তাকাচ্ছিলেন। একবার শুনেছিলাম, রামচন্দ্রের বর্ণ আগের মতো নয়, মৃত্যুর পর যেন আরো কালো মনে হচ্ছে। ভয়ানক হত্যার খবর ক্রমে সব দিকে ছড়িয়ে পড়ল। কেউ বলল গিরীন্দ্রনাথই হত্যা করেছে, কেউ আবার বলল চোরের হাতে মারা গিয়েছে। আরে আর বলো না, এই গিরীন্দ্রনাথই খুনটা করেছে, বুঝলে না? হ্যাঁ, ঠিক না, ঠিকই বলছো। চোর করেছিল হয়তো, চোরেই মেরেছে। কি বলো তোমরা? কি জানে কি হয়েছে, দেখে তো খুনই মনে হচ্ছে, কিন্তু কে মেরেছে কে গেছিল কি জানে বাবা, বুঝি না বাবা মানুষজনের সব। এখানে সবাই যা বুঝলো তাই আবার সে অন্যকে বোঝানোর চেষ্টা করল। যে ঘরে মৃতদেহ পড়েছিল তা ভালোভাবে দেখে কাঠের সিঁড়ি দিয়ে গিরীন্দ্রনাথের শোয়ার ঘরে উঠলাম। ঘরের সব জিনিস ইনট্যাক্ট ছিল, কোনো জিনিস অপহৃত বা সরানো হয়নি। দেওয়ালে একটা ছুরি ছিল। এই ছুরি গিরীন্দ্রনাথের। তিনি কলকাতায় এসে এটি নিয়ে এসেছিলেন। রামচন্দ্রও জানতেন, প্রয়োজনে ব্যবহারও করতেন। নিচের ঘরে মৃতদেহের কাছে যে রক্তাক্ত ছুরি পাওয়া গেছে তা গিরীন্দ্রনাথকে দেখানো হলো। দেখেই তিনি চিনলেন এটি তারই ছুরি, কিন্তু কিভাবে নিচের ঘরে এসেছে তা বলতে পারলেন না। গিরীন্দ্রনাথ কি হত্যায় যুক্ত ছিলেন তা এখনো বলা যাচ্ছে না, কিন্তু একটু ভেবে দেখলে কেমন একটা খটকা লাগে। বাড়িতে মোটে 2 জন লোক একসঙ্গে বাইরে গিয়ে আহার করেছেন, একসঙ্গে ফিরে এসে দরজা বন্ধ করেছেন। অন্য লোকের কোনো প্রমাণই নেই। বিশেষ ছুরি দিয়ে হত্যার কাজ হয়েছে বললেই ধারণা করা যায়। তবে যদি গিরীন্দ্রনাথই হত্যা করে থাকেন, তবে জানালার গ্রিল ভাঙা কেন? আর রামচন্দ্রের কাপড়ই বা কোথায় গেল? আর সব থেকে বড় কথা, কাটা মুন্ডুটাই বা কোথায়? পুলিশ প্রথমে গিরীন্দ্রনাথকে কিছুটা জিজ্ঞাসাবাদ করল, শেষ পর্যন্ত নির্দোষ সাব্যস্ত করে ছেড়ে দিল। গিরীন্দ্রনাথের সঙ্গে নগেন্দ্রনাথের সম্পর্ক আমি আগেই বলেছি। রামচন্দ্র গিরীন্দ্রনাথের সরকার, নগেন্দ্রের বিপক্ষে মামলার প্রধান উদ্যোক্তা, তাই নগেন্দ্রনাথ তখন সন্দেহমুক্ত থাকতে পারছিলেন না। পুলিশ নগেন্দ্রনাথের অনুসন্ধান শুরু করল। গিরীন্দ্রনাথও ঠিকানা জানালেন না। ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর ঊর্ধ্বতন ইংরেজ কর্মচারী আসলেন। তিনি অনুসন্ধান সরাসরি দেখলেন। গিরীন্দ্রনাথ নগেন্দ্রনাথের ঠিকানা জানালেন না। তখন কর্মচারী আমাকে অনুসন্ধান করতে অনুমতি দিলেন। পুলিশ কর্মচারীর আদেশ অবধারিত, তাই আমি নগেন্দ্রনাথের অনুসন্ধানে রাজি হলাম। কিন্তু ভাবলাম, কিভাবে নগেন্দ্রনাথকে খুঁজব? গিরীন্দ্রনাথ ঠিকানা দিলেন না। রামচন্দ্র মারা গিয়েছে। হঠাৎ মনে হলো
সহজ উপায় হলো নগেন্দ্রনাথের উকিলকে খুঁজে বার করলে ঠিকানা সহজেই পাওয়া যাবে। গিরীন্দ্রনাথকে জিজ্ঞাসা করে উকিলের নাম এবং ঠিকানা পেলাম। উকিল ভবানীপুরে। আমিও সেখানে গেলাম। যখন উকিলের বাড়িতে পৌঁছলাম তখন প্রায় 10টা বেজে গিয়েছে। দারোয়ান জানালো উকিল স্নান আহার করতে গেছেন, তিনি এখন বেরোবেন না। 1 ঘন্টা অপেক্ষা করার পর উকিল বেরোলেন। আমি তার কাছে গিয়ে আমার বক্তব্য রাখলাম। প্রায় 10 মিনিট তিনি শুনলেন। বুঝতে পারলেন আমার কাজে কোনো লাভ নেই। বললেন, আচ্ছা শুনুন 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 শুনুন, এখন আমার অফিসের সময়, আমি আর দেরি করতে পারবো না, বুঝলেন কি না? আমি অফিসে যাব। আপনি আমার অফিসে চলে আসুন, সেখানে হয়তো উত্তর পাবেন। বলে গাড়িতে চেপে চলে গেলেন। উকিলের কথা শুনে কষ্ট হলো। 1 ঘন্টা অপেক্ষা করার পর তার দেখা পেলাম, কিন্তু কাজের উদ্দেশ্য পূর্ণ হলো না। উকিলের ব্যবহারটা কেমন যেন। শেষমেশ অফিসে গিয়েই উকিলের সঙ্গে দেখা করলাম। 12টার সময় অফিসে পৌঁছালাম। উকিল আমাকে চিনলেন। বৈশাখের রোদে ক্লান্ত দেখে হয়তো দয়া হলো। তিনি মুহূর্তে বিজয়কে ডাকলেন। বিজয় এসে নগেন্দ্রনাথের ঠিকানা বলল। ঠিকানা পেয়ে নগেন্দ্রনাথের সঙ্গে ভবানীপুরের উকিল বাড়ির পরিবর্তে সেইখানে গেলাম, যেখানে ঊর্ধ্বতন কর্মচারী খুনের অনুসন্ধান করছিলেন। এই মামলার অনুসন্ধানে যে সকল কর্মচারী নিযুক্ত ছিলেন সবাই নগেন্দ্রনাথের অপেক্ষায় বসেছিলেন। নগেন্দ্রকে পেয়ে প্রায় সবাই সন্তুষ্ট হলেন। সবাই তখন নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য নগেন্দ্রকে নানা কথা জিজ্ঞাসা করতে লাগল। নগেন্দ্রনাথ এই স্থানে এসে সে মৃতদেহ সচক্ষে দেখলেন আর জানলেন যে এই হত্যাকাণ্ড তার দ্বারা হয়েছে বলেই সকলে সন্দেহ করেছে, আর সেই সন্দেহের ভিত্তিতেই তাকে এখানে আনা হয়েছে। নগেন্দ্রনাথ ভদ্রলোক, জমিদারের ছেলে এবং কলকাতায় অপরিচিত এবং নিঃসহায়, তাই তিনি খুব ভীত এবং ভাবিত ছিলেন। তার বুদ্ধি লোপ পেয়েছিল। তাকে যে সমস্ত প্রশ্ন করা হচ্ছিল তার বিপরীত এবং অসংলগ্ন উত্তর দিতে তিনি লাগলেন। কর্মচারী যত প্রশ্ন করল ততই তাদের মনে সন্দেহ জন্মাতে লাগলো যে এই হত্যা তার দ্বারা অথবা তার অনুমতিতেই হয়েছে। একজন কর্মচারী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি বলেছিলেন যে এই হত্যাকাণ্ডের আপনি কিছুই জানেন না, তা গত রাতে আপনি কোথায় ছিলেন সেটার প্রমাণ দেখাতে পারবেন কি? হ্যাঁ মহাশয়, প্রমাণ করতে পারবো কি? রাতে আমি আমার বাসায় ছিলাম। বাসায় আর কে ছিল? আমার চাকরি মহেশ ও পাচক উমেশ। তা যে ঘরে আপনি শুয়েছিলেন সে ঘরেও কি তারা দুজন শুয়েছিল? না, যে ঘরে আমি শুই সেখানে মহেশ শুয়েছিল, এসছিল নিচের ঘরে। কিন্তু উভয়ে বলতে পারবে যে আমি আমার বাসায় ছিলাম। এই কথার পর সবাই স্থির করল যে নগেন্দ্রের বাসায় গিয়ে এই বিষয়ের প্রথম অনুসন্ধান করা আবশ্যক। তখন নগেন্দ্রনাথকে বাসায় নিয়ে যাওয়া হলো। বলা বাহুল্য যে যারা সেখানে ছিলেন সবাই সঙ্গে সঙ্গে আমাদের সাথে চললেন। গাড়ির ভেতর সবার জায়গা হয়নি, তবুও কেউ কোচ বাক্সে, কেউ সহিসের দাঁড়ানোর জায়গায়, কেউ ছাদের উপরে বসে, কেউ বা পায়দানের ওপর দাঁড়িয়ে চলতে লাগলেন। আমি গাড়ির ভেতরেই একটা ছোট্ট জায়গা করে নিয়েছিলাম। গাড়ি চিতপুরে নগেন্দ্রনাথের বাসার কাছে এসে পৌঁছল। নগেন্দ্রকে গাড়ির ভেতরে রেখে উমেশ ও মহেশকে ডেকে আনা হলো। 3 জনকে 3 জায়গায় রেখে প্রথমে মহেশকে জিজ্ঞাসা করল। উত্তরে সে বলল, আগে আমার মনিব সমস্ত রাত্রে বাসায় ছিলেন, কোথাও যাননি। আজ যখন একজন বাবু এসে তাকে ডেকে নিয়ে গেলেন সেই সময় তিনি বাইরে গিয়েছিলেন। আমি এ বিষয়ে বিশেষভাবে জানি,
কারণ সমস্ত রাত্রি আমি বাবুর ঘরে ছিলাম। কিন্তু উমেশকে জিজ্ঞাসা করা হলে সে বিপরীত কথা বলল। বাবু, গত রাতে আহারাদি শেষ হলে অত্যন্ত গরম হয়েছিল তো, আমি তাই বাড়ির বাইরে পথের ওপরেই বসেছিলাম। রাত যখন 11টা, সেই সময় প্রথমে নগেন্দ্রবাবু বাইরে যান, আর প্রায় আধ ঘন্টা পরে মহেশও বাইরের দিকে গেল। রাত 2টা পর্যন্ত আমি তাদের অপেক্ষায় দরজা খুলেই বসেছিলাম। পরে যখন দেখলাম কেউ ফিরে আসছে না, তখন দরজা বন্ধ করে আমি শুয়ে পড়ি। তাও আনুমানিক 4টের সময় মহেশের ডাক আমি শুনতে পাই। তারপর আমার ঘুম ভাঙে। আমি দরজা তারপর খুলে দিই। মহেশ উপরে গিয়ে শুয়ে পড়ে। বাবু সারা রাত ফেরেননি। আজ সকাল 7টার সময় তিনি ফেরেন। উমেশের কথা শুনে নগেন্দ্রর ওপর সন্দেহ আরও বাড়ল। মহেশও যে তার সঙ্গে ছিল এই কথাও কেউ কেউ মনে করল। উমেশের কথা শুনে নগেন্দ্রনাথ তখন আগে যা বলেছিলেন তারও পরিবর্তন করলেন এবং বললেন, পূর্বে যে সমস্ত কথা বলেছি তা সবই মিথ্যা। লোকলজ্জার ভয়ে পড়েই মিথ্যে কথা বলেছি। উমেশ যা বলেছে তা কোনোমাত্র মিথ্যা নয়। গত রাতে আহারাদির পর আমি বাইরে গিয়েছিলাম। রাতে আমি সোনাগাছির একজন হরির গৃহে ছিলাম। আজ প্রাতঃকালে সেই স্থান থেকে এখানে এসে পৌঁছেছি। হরি সামান্য একজন নারী, ভয়ে পাছে তার ঘরে আমার থাকার কথা অস্বীকার করে, এই জন্য আমি পূর্বে তা গোপন করেছিলাম। বিশেষ করে আমার চরিত্রের কথা সবাই জানবে বলে এটি প্রকাশ করতে সাহস হয়নি। এখন দেখছি এই খুন মামলার সন্দেহ ক্রমেই আমার উপর পড়ছে। সুতরাং এখন লোকলজ্জা পরিত্যাগ করে প্রকৃত কথা বলা শ্রেয়। মহেশকে পুনরায় জিজ্ঞাসা করা হলো। সে বলল, আমি যা বলেছি তা সত্য। মানে আমি আর বাবু উভয়ই সমস্ত রাত্রি বাসায় উপস্থিত ছিলাম। উমেশ মিথ্যে বলছে। বাবুও দেখেছি ভীত হয়ে কি বলছিলেন। মহা ফাঁপড়ে পড়লাম। কাকে বিশ্বাস করব? উমেশ যা বলল তা বিশ্বাস করব, নাকি মহেশের কথার উপর নির্ভর করে নগেন্দ্রনাথকে ছাড়ব? আর নগেন্দ্রনাথের 2 প্রকারের কথার কোনো কথাই কি বিশ্বাসযোগ্য? আপনাদের মধ্যে যারা সর্বদাই পুলিশ অনুসন্ধানে দোষারোপ করে থাকেন, এখন বলুন দেখি কার কথা বিশ্বাস করি? নগেন্দ্রকে সঙ্গে নিয়ে সোনাগাছিতে পৌঁছালাম। দুর্গাচরণ মিত্রের স্ট্রিটের একটা বাড়ি নগেন্দ্রনাথ দেখিয়ে দিল। আমরা সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমাদের দেখে একটা স্ত্রীলোক সামনে এসে বলল, তোমরা কি চাও? কার খোঁজে একবার বাড়ির ভেতরে ঢুকে পড়েছো? এই স্ত্রীলোকটি কে তার পরিচয় এখানে দেওয়া প্রয়োজন। তিনি এই বাড়ির অধিকারিণী। লোকে তাকে বাড়িওয়ালি বলে ডাকে। তার নাম ক্ষেমা বাড়িওয়ালি। ক্ষেমার বয়স 50 বছর হবে। বর্ণ গৌর, শরীর স্থূল। যেরকম স্থূল তাতে উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, সেই রকম স্থূল। চুল লম্বা কিন্তু শ্বেত কৃষ্ণ মিশ্রিত। কতগুলো চুল সাদা এবং কতগুলো চুল কালো তা নির্ধারিত নয়। প্রত্যেক চুলই সাদা কালো মিশ্রিত, অর্থাৎ চুলে রং দেওয়া, কিন্তু রং ভালোভাবে ধরেনি। তার বদলে কাঁচা পাকার মতো হয়ে রয়েছে। তার পরিধানে একটা চওড়া কালা পেড়ে সিমলার পরিষ্কার মিহি সুতির শাড়ি, হাতে সুবর্ণ বলয় এবং গলায় সোনার হার, কোমরে সোনার গোট, নাকে শ্বেত চন্দনের রসকলি, পায়ে আলতা, ডান হাতে একটা হরি নামের ঝুলি। তিনি আমাদের দেখে প্রথমে বললেন, তোমরা কার খোঁজে এখানে এসেছো? আমাদের মধ্যে একজন কর্মচারী বলল, আমরা হরিকে কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি। হরি? হরি আবার কে? আমার বাড়িতে হরি নামে কেউ নেই। সে কি?
হরি নামের তোমার কোনো ভাড়াটিয়ে নেই? না, হরি টরি বলে আমার বাড়িতে কেউ থাকে না। কেন, তোমাদের কি দরকার? হরি কি করেছে? শোনো, হরি যাই করুক না কেন, তোমার বাড়িতে হরি নামে যখন কেউ নেই তখন তোমার শুনে কি প্রয়োজন? আচ্ছা দেখো দেখি, এই বাবুটিকে কি কখনো তোমাদের বাড়িতে আসতে দেখেছো? না বাপু, আমরা তাকে কখনো দেখিনি। আমাদের বাড়িতে চোর টোর ঢুকতে পারে না। বাড়িওয়ালির সঙ্গে যখন আমরা এরকম কথা বলছিলাম তখন বাড়ির ভাড়াটিয়া স্ত্রীলোকরা প্রায় সবাই বাইরে এসে বাড়িওয়ালির পিছনে দাঁড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজনকে দেখিয়ে নগেন্দ্রনাথ বলল, এই তো এই স্ত্রীলোকের নাম হরি, তার ঘরে আমি রাতে ছিলাম। বলে কি বেটা চোর, তোমার কিছু লজ্জা নেই যে তুমি মিছি মিছি আমার নাম বলছো? না মশাই, আমি কখনোই বেটাকে দেখিনি, আমার ঘরে কখনো আসেইনি। তবে বাড়িওয়ালি, তুমি এতক্ষণ কেন বলছিলে যে তোমার বাড়িতে হরি নামী কেউ নেই? তার নাম হরি হলে আমি তাকে দেখাতাম। তার নাম হরিমতি। যদি হরিমতির কথা জিজ্ঞাসা করতো আমি তাকে দেখাতাম। হরি ও ক্ষেমার এই কথাবার্তা শুনে আমরা তর্ক বিতর্ক করা অনাবশ্যক মনে করে সেখান থেকে চলে আসলাম। যারা বুঝলো তারা নগেন্দ্রনাথ ও তার চাকরের বিষয়ে অনুসন্ধান করতে লাগলো। আমার উপরও আদেশ হলো, তুমিও দেখো, যেরকম অনুসন্ধান ভালো বিবেচনা করো সেই রকম করো। মোট কথা, ওই মামলার সমাধান হতে হবে। বাসায় যখন পৌঁছালাম তখন প্রায় 6টা বাজে। এরপর আহার করলাম, তারপর আর বাইরে যাইনি। রাত 8টার দিকে সরাসরি ক্ষেমা বাড়িওয়ালির বাড়িতে পৌঁছালাম। আমাকে দেখে কেউ চিনতে পারল না, কারণ এবার আমার সাজগোজ আগের মতো ছিল না। হরি যে বাড়িতে থাকেন তার পাশের ঘরে বসে পড়লাম। সেই ঘরের বারান্দায় ক্ষেমা বসেছিলেন, আর তার নিকটবর্তী বাড়ির বেশিরভাগ ভাড়াটিয়াও বসেছিল। তারা দিনের পুলিশ হাঙ্গামার সমালোচনা করছিল। আমি যখন সেখানে বসি, ঘরের অধিকারিণী এসে উপস্থিত হলেন এবং আমাকে তামাক হাতে দিয়ে স্বাগত জানালেন। আমি ধূমপান করি না, কিন্তু চাকরির কারণে আস্তে আস্তে তামাক টানতে লাগলাম। যে কাজের জন্য আমি সেখানে গিয়েছিলাম তা সহজেই সম্পন্ন হলো। বাড়িওয়ালির মজলিসে চলা কথোপকথন আমার মনকে আকৃষ্ট করল। শুনলাম কেউ একজন বলল, বাবুটি ভাগ্যিস প্রাতঃকালে চলে গিয়েছিল, নতুবা পুলিশ এসে তো আমাদের টানাটানি করত। যদি সে পুরো রাত এখানে থাকতো তাহলে সত্যি কথা বললেই হতো। দেখছি বড় মজার মানুষ, আমিও যদি এইরকম হতাম আমারও হাতে দড়ি পড়তো। এই কথার পর কাজ সহজ হলো। সেখানে আর বসে থাকার দরকার মনে হলো না। ঘরের অধিকারিণীকে পান তামাকের দাম হিসেবে একটি টাকা দিয়ে উঠে পড়লাম। যেখানে মুন্ডহীন মৃতদেহটা পাওয়া গিয়েছিল সেখানে রাত 11টার আগে আবার গিয়েছিলাম। দেখলাম নগেন্দ্র ও মহেশ এখনো সেখানে আছে। নগেন্দ্র আগের মতো কথা বলছেন, মহেশ এখন বলছে সে বাড়িতে ছিল না। খাবার দাবার পর তার মনিব বের হলে সে বাইরে গিয়েছিল। রাত কাটিয়েছে একজন স্ত্রীলোকের ঘরে, তবে লজ্জায় আগে স্বীকার করতে পারেনি। নগেন্দ্র ও মহেশের কথা কেউই বিশ্বাস করেনি, তবে তাদের দ্বারা যে এই হত্যাকাণ্ড হয়েছে এটাই সকলের বিশ্বাস। তাদেরকে সত্যি স্বীকার করানোর জন্য অনেকেই বোঝানোর চেষ্টা করেছেন। কেউ বলেছে স্বীকার করলে তাদের মঙ্গল, না হলে বিপদ। অনেক খুনির উদাহরণ দেখেছেন। কেউ মিথ্যে গল্প সাজিয়েও সত্য উদাহরণ স্থলে এনেছেন। কেউ সমর্থন করেছেন যে একবার স্বীকার করলে আসামিকে বাঁচানো যায়। আমি যখন সেখানে পৌঁছালাম তখন অনুসন্ধান চলছিল। ঊর্ধ্বতন কর্মকর্তা কাছেই ছিলেন। তাকে সোনাগাছিতে যা শুনেছিলাম সবটাই বললাম। তিনি আমার সঙ্গে একমত হলেন। নগেন্দ্র এবং তার চাকর নির্দোষ, তবে রাতে তাদের থানায় না নিয়ে সেখানেই রাখার অনুমতি পেলেন। পরামর্শ করে রামচন্দ্র ঘোষের স্ত্রীর কাছে টেলিগ্রাম পাঠালাম।
স্বামী নিহত হয়েছে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই আসবেন। গিরীন্দ্রনাথও একই রকম টেলিগ্রাম পাঠালেন। টেলিগ্রাম রাতেই পৌঁছালো। আমাদের অনুসন্ধান সেই রাতেই শেষ হলো। আমরা সবাই সেই জায়গাতে বসেই রাত কাটালাম। রাত পেরিয়ে সকাল হলো। অনুসন্ধান পুনরায় শুরু হলো। সকলেই নিজের ইচ্ছা অনুযায়ী অনুসন্ধান করলেন। নগেন্দ্রনাথ এবং তার চাকরের প্রতি যাদের সন্দেহ, তারা সেই পথে এগোলেন। যাদের সন্দেহ গিরীন্দ্রের প্রতি, তারা সেই পথে মনোযোগ দিলেন। আমি কোনো পথেই এগোতে পারলাম না, যেহেতু কারোর প্রতি আমার কোনো সন্দেহই ছিল না। তাই বসে বসে অন্যদের অনুসন্ধান দেখছিলাম। 7 দিন পেরিয়ে গেল, কিন্তু হত্যার কোনো নিগুড় তথ্য বের হলো না। রামচন্দ্র ঘোষের স্ত্রী আশা করা হয়েছিল টেলিগ্রাম পেয়ে 4-5 দিনের মধ্যে কলকাতায় আসবে, কিন্তু 7 দিন পার হলেও কোনো সংবাদ এলো না। প্রথমে ভাবলাম হয়তো টেলিগ্রামটা পৌঁছায়নি, পরে নিশ্চিত হলাম যে টেলিগ্রাম প্রাপকের হাতে পৌঁছেছে। রামচন্দ্র হিন্দু, তার একমাত্র স্ত্রী, অন্য কেউ নেই। সে স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে কি বসে থাকতে পারে? না, সম্ভব নয়। তবে কি রামচন্দ্র এতদিন তার স্ত্রীর সঙ্গে ছিলেন? না, সেটা কি করে হয়? গিরীন্দ্রনাথ বলেছিলেন, রামচন্দ্রের স্ত্রীর কোনো দোষ নেই, সে প্রকৃতই হিন্দুর মণি। তবে স্বামীর মৃত্যু সংবাদে তিনি আসলেন না কেন? এখানে আসলে তো আর মৃত স্বামী জীবিত হবে না। গিরীন্দ্রনাথ বড় লোক, জমিদার। বিশেষভাবে অনুরোধ করা হলেও সে কেন আসেনি তা সহজে বোঝা যায় না। সব চিন্তা শেষে সিদ্ধান্ত নিলাম ময়মনসিংহে যাওয়াই শ্রেয়। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমার মনে নতুন একটা ভাব উদয় হলো। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে অনুমতিও পেলাম। পরের দিন সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হলাম। গোয়ালন্দ মেলে যাত্রা করে কলকাতা ছাড়লাম। পরদিন ভোরে গোয়ালন্দে পৌঁছালাম। পদ্মা নদের তীরে নামলাম। পদ্মা নদীর বেগমান স্রোত, তরণী ও স্টিমার আমাদের পাশ দিয়ে চলে গেল। সকাল 7টায় আমাদের স্টিমার ঢাকার অভিমুখে ছুটল। ঢাকায় পৌঁছে একজন বন্ধুর বাসায় গেলাম, যিনি বিশেষভাবে আমার যত্নও নিলেন। আহার এবং জলযোগের সব ব্যবস্থা সুন্দরভাবে হলো। ঢাকার দর্শনীয় স্থানগুলো ঘুরে ফিরে বন্ধুর বাসায় এসে রাত কাটালাম। পরের দিন ভোরে ময়মনসিংহ যাওয়ার জন্য রেলগাড়িতে চললাম। যেদিন আমি ঢাকা থেকে বের হলাম সেদিন রাতেই ময়মনসিংহে পৌঁছলাম। ময়মনসিংহ একটা ছোট্ট শহর। ব্রহ্মপুত্র নদের একটা শাখা এর নিচ দিয়ে বয়ে গেছে। বাজারের ভিতর সেই নদীর কাছে একটা ব্রাহ্মণের হোটেল ছিল। রাতে সেই হোটেলেই থাকলাম। পরের দিন সকালবেলায় উঠেই ব্রহ্মপুত্র শাখা পার হয়ে রামচন্দ্রের গ্রামের দিকে রওনা হলাম। সন্ধ্যার সময় গ্রামে পৌঁছলাম। যাওয়ার আগে আমি নগেন্দ্রনাথের কাছ থেকে তার নায়েবের জন্য একটা চিঠি নিয়ে এসেছিলাম। তাতে আমার পরিচয় ছিল না, কেবল লেখা ছিল যে আমি নগেন্দ্রনাথের একজন বন্ধু। আরও লেখা ছিল যতদিন ইচ্ছে ততদিন আমি সেখানে থাকব। নায়েব মহাশয় আমার তত্ত্বাবধান করবেন এবং যখনই সাহায্য প্রয়োজন হবে লোক বা অর্থ দিয়ে তা পূরণ করবেন। চিঠি হাতে নায়েব মহাশয়ের বাসায় গেলাম। সেই সময় বাসায় আরো অনেক লোক ছিল, কিন্তু তাকে চিনতে কোনো কষ্টই হয়নি। তার বিশাল ভুঁড়ি, ফর্সির নল এবং পরিষ্কার তাকিয়ায় তাকে চিনিয়ে দিল। চিঠি আমি তাঁর হাতেই দিলাম। তিনি তা পড়ে যত্ন সহকারে আমায় অভ্যর্থনা করলেন। কাছারির ঘরেই আমার থাকার ব্যবস্থা হলো। আমি সেখানেই থাকলাম। কোনো কাজ না করেই ক্রমে 2-3 দিন কেটে গেল। কাছারি থেকে রামচন্দ্রের বাড়ি 1/2 মাইলের বেশি নয়। একদিন সন্ধ্যায় তার বাড়ি গেলাম। দেখলাম রামচন্দ্রের স্ত্রী ঘরের কাজে ব্যস্ত, কিন্তু তার কোনো শোক বা কষ্টের লক্ষণ নেই।
আমাকে দেখে কে, আমি, কেন এসেছি এইসব প্রশ্ন করল। উত্তরে আমি কেবল বললাম, শুনেছি রামচন্দ্র কলকাতায় গিয়েছেন, কিন্তু ফিরেছেন কিনা জানি না, সেই জন্য এখানে এসেছি। যদি ফিরে থাকেন তার সঙ্গে দেখা করতে চাই। রামচন্দ্রের স্ত্রী বললেন, আমি কিছু জানি না, এবং চলে গেলেন। আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি আর কোনো কথা না বলে চলে এলাম। বাসায় এসে ভাবলাম, এখানে যে কাজ করতে এসেছি তা সম্পন্ন করতে হলে নায়েব মহাশয়ের সাহায্য নেওয়া উচিত কিনা সমস্ত বিবেচনা করে স্থির করলাম নায়েব মহাশয়ের কাছে সমস্ত অবস্থা জানিয়ে সাহায্য নেওয়াই যুক্তিসঙ্গত। সেই দিন সন্ধ্যায় সমস্ত কথা তাকে বললাম, তার মনিবের বিপদের কথাও জানালাম। আরো বললাম আমি কে, আমার উদ্দেশ্য কি, এবং তার কাছ থেকে আমি কি বা সাহায্য আশা করি। আমার কথা শুনে তিনি বিস্মিত হলেন এবং মনিবের উপকারার্থে সাহায্য দিতে রাজি হলেন। আমাদের অনুসন্ধানের প্রথম কাজ ছিল টেলিগ্রাম পিয়ন খুঁজে বার করা। তাকে পাওয়াও গেল। জানা গেল দুটি টেলিগ্রাম রামচন্দ্রের স্ত্রীর হাতে পৌঁছেছে এবং তিনি তা পড়ে বুঝেওছেন, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদে কোনো দুঃখই প্রকাশ করেননি। দ্বিতীয় কাজ, ডাকপিয়নকে জিজ্ঞাসা করা। ডাকপিয়নের বাড়ি কাছারির কাছেই, সহজেই তাকে পাওয়া গেল। সে বলল, 10-15 দিনের মধ্যে আমি 2টি চিঠি আর রামচন্দ্র ঘোষের স্ত্রীর কাছে দিয়েছি। শেষ চিঠি বেনারস থেকে এসেছে। সেই চিঠিতে লেখা ছিল, মালিক এই চিঠি গোপাল চন্দ্র বসু ব্যতীত অন্য কাউকে পড়তে দেবেন না। আমাদের তৃতীয় কাজ হলো গোপালচন্দ্র বসুর কাছে চিঠির বিষয় জানানো। প্রথম দুটি কাজ সহজেই হয়েছে, কিন্তু এটি সহজে হবে ভাবিনি। কারণ জানলাম রামচন্দ্র ঘোষ গোপালচন্দ্র বসুর ভাগ্নে। তাদের মধ্যে অনেক প্রেম এবং গোপালচন্দ্রের রাগ থাকলেও সে রামচন্দ্রের বিপক্ষে কিছু বলবে না। এইসব জানার পর নায়েব মহাশয় একটা কৌশল নিলেন। গোপালচন্দ্র গ্রামের প্রজা, কিছু জমিও আছে। 2 বছর ধরে খাজনা দিতে পারেনি। সরকারের 2 বছরের খাজনা বাকি। খাজনা আদায়ের অজুহাতে নায়েব মহাশয় তাকে ডাকলেন, বিশিষ্টভাবে জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু সে খাজনা দিতে পারল না। সন্ধ্যায় নায়েব মহাশয় তাকে নিজের কাছে আনলেন এবং বললেন, দেখো গোপাল, তুমি সবসময় কয়েদি ছিলে, কিন্তু খাজনা সংগ্রহ করতে পারলে না। যদি সত্যি বলো, 15 দিনের মধ্যে অবসর পাবে। গোপালচন্দ্র বলল, মহাশয়, আমি কখনো মিথ্যা বলিনি, যা জানি সবই বলেছি। নায়েব মহাশয় ডাকপিয়নের কাছে যা জানেন সব বললেন। শেষে বললেন, সেই চিঠি তুমি পাঠ করেছ এবং যারা পড়েছে তারা আমাকে বলেছে। এখন বলো দেখি, চিঠিতে কি লেখা ছিল এবং কে বা লিখেছিল? গোপাল চুপ করল। শেষে অনেক ইতস্তত করে যা বলল তা শুনে আমার আনন্দই হলো। ভাবলাম আমি কি ভবিষ্যৎ বক্তা? যা ভেবেছিলাম তা ঠিক প্রমাণিত হলো। অন্য কর্মচারীরা বিপথে ঘুরে বেড়াচ্ছে। তৃতীয় কাজ শেষে চতুর্থ কাজে হস্তান্তর করলাম। কাছারি থেকে কয়েকজনকে নিয়ে পুনরায় রামচন্দ্রের বাড়িতে গেলাম। এবার আমি আর বন্ধু বা গুপ্তচর নই, পুলিশের পোশাক পরিধান করে প্রকাশ্যে গিয়েছি। প্রথমে রামচন্দ্রের স্ত্রীকে চিঠির কথা জিজ্ঞাসা করলাম। সে অস্বীকার করল। ডাকওয়ালা ও গোপালের কথা বলেও সে কিছু জানায়নি। অবশেষে ঘর তল্লাশি শুরু করলাম। একটা বাক্সে 2টো চিঠি এবং 2টো টেলিগ্রাম পাওয়া গেল। উদ্দেশ্য সফল হল। কাছারি ফিরে সেই রাতেই অবস্থান করলাম। পরের দিন ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। নায়েব মহাশয় মনিবের বিপদের কথা আগেই জেনেছিলেন, তাই তিনিও আসলেন। আরও এসেছিলেন গোপাল এবং রামচন্দ্রের স্ত্রী।
কেন তাদের আনলাম তা সময় সবাই বুঝবে। সময় মতো আমরা কলকাতায় পৌঁছালাম। সেই দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত ঘটনা বললাম এবং দুটি চিঠি তাঁর হাতে দিলাম। চিঠি দুটি বাংলায় লেখা। সাহেব বাংলা জানেন না, কিন্তু বাংলায় কথা বা চিঠি পড়লে তিনি বুঝতে পারেন। তিনি আমাকে চিঠি ফিরিয়ে দিয়ে বললেন, এই চিঠিটা পড়ো। একটি একটি করে চিঠি পড়লাম। প্রথম চিঠিতে লেখা, বিশিষ্ট কারণে হঠাৎ আমি কলকাতা থেকে বের হয়েছি। আপাতত কোথায় যাব স্থির নয়, কোথায় থাকবো পরে জানাবো। কলকাতা থেকে বের হওয়ার কথা কেউ জানে না, মনিব মহাশয়ও জানেন না। হঠাৎ কেন বের হলাম তা ঈশ্বর বললে জানাবো। তুমি হয়তো অনেক কথা শুনবে, অনেকে তোমার কাছে এসে আমার সম্পর্কে অনুসন্ধান করবে, কিন্তু আমার সম্পর্কে কোনো কথা কাউকে বলো না, ভয় করো না বা কারোর কথা বিশ্বাস করো না। চিঠি গোপাল মামা ছাড়া কাউকে দেখিও না। আমি যা লিখছি তা পাঠ করে নষ্ট করো, কিছুতেই অন্যথা করো না, অন্যথা করলে বিপদ হবে। ভবিষ্যতের চিঠিতে আমার নাম থাকবে না, নবীনচন্দ্র দফাদার নাম ব্যবহার করো। তোমরা আমায় যা চিঠি লিখবে ওই নামেই লিখবে। ইতি আশীর্বাদু শ্রীরামচন্দ্র ঘোষ। পুনশ্চ গোপাল মামা মূল চিঠি জানবেন। আপনি চিঠি পড়বেন কিন্তু কাউকে কিছু বলবেন না, যদি প্রকাশ হয় বিপদ হবে। যতদিন আমি বাড়ি না যাই বা খরচাপত্র পাঠাই না, আপনি বাড়ির প্রয়োজনীয় খরচ প্রদান করবেন। কেন হঠাৎ দেশ ত্যাগ করলাম লিখতে পারছি না, বিশেষ কারণে আমি এভাবে আশ্রয় ছেড়ে ভ্রমণ করছি, পরে জানাবো। ইতি। প্রথম চিঠি শেষ করে দ্বিতীয় চিঠিটা পড়লাম। আগের চিঠি জেনেছ, এখন আমি কাশীধামে পৌঁছেছি। শারীরিক কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। অনেকে অনেক কথা বলবে, তা শুনো না। সংবাদ সব সময় লিখো। শ্রী নবীনচন্দ্র দফাদার, 23 নম্বর বাঙালি টোলা, কাশীধাম। সাহেব চিঠিগুলো শুনলেন এবং আরও কয়টি প্রশ্ন করলেন। শেষে কাশী যাওয়ার আগে নবীনচন্দ্র দফাদারের অনুসন্ধান করতে বললেন। গোপাল এবং রামচন্দ্রের স্ত্রীকে অন্য একজন কর্মচারীর হাতে দিয়ে বললেন, যতক্ষণ আমার হুকুম না পাও তাদের আটক রাখো, যেন কেউ কোনো সংবাদ বা চিঠি বাইরে পাঠাতে না পারে। আমি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে এলাম। দিনের বেলা আর কোথাও যাইনি, একটু বিশ্রাম নিলাম। সন্ধে হলে আহারাতি করলাম এবং রাত 9টার সময় মেল ট্রেনে পশ্চিমে যাত্রা শুরু করলাম। নিয়মিত সময়ে বেনারসের স্থানে উপস্থিত হলাম। একখানা খেয়ার নৌকা ঘাটে বাঁধা ছিল। রেলগাড়ি থেকে নামার পর নৌকায় উঠেই ভাগীরথী পার হলাম। কাশীর নিচে যে বড় পুল এখন ভাগীরথীর সৌন্দর্য বাড়াচ্ছে, আমি যে সময়কার কথা বলছি তখন সেই পুল ছিল না, এবং বেনারস সিটি স্টেশনও বা রেলের কথা স্বপ্নেও ভাবা যায়নি। ঘাট থেকে উপরে উঠেই দেখলাম প্রায় 10-15 খানা এক্কা গাড়ি দাঁড়িয়ে আছে। তার একটা 6 আনা দিয়ে ভাড়া করলাম। ওই এক্কা চালককে বাঙালি টলায় যেতে বললাম। এক্কা চালক ওই এক্কায় বসানো ছোট ঘোড়ার পিঠে এক কষাঘাত করতেই সে প্রাণপণে দৌড়াতে লাগলো। তার গলায় এবং এক্কায় যে ছোট ছোট ঘণ্টা বাঁধা ছিল তা টুনটুন করে শব্দ করতে লাগলো, কিন্তু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভয়ানকভাবে নড়তে লাগলো। প্রায় এক প্রকার ওষ্ঠাগত হয়ে উঠলাম। বোধহয় এক্কার ঝাঁকুনিতেই আমার পেটের সমস্ত নাড়ি ছিঁড়ে গেল। বুকের এবং পিঠের সমস্ত হাড় যেন ভেঙে গেল। এই আমার প্রথম এক্কারোহণ। যারা কখনো এক্কায় চড়েননি তারা একবার চড়লেই বুঝতে পারবেন
আমার কথা সত্যি কি মিথ্যে। আমি অনেক কষ্টে এক্কায় বসে রইলাম। এক্কা চলতে লাগলো। ক্রমে চকের কাছে গেলে যখন আমাদের এক্কা চলছিল তখন একটি বইয়ের দাঁড়ে একজন পুলিশ প্রহরীকে দেখলাম। এক্কা চালককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শোনো, তুমি কি জানো এটা কার বাড়ি? ये काशी का सदर पुलिस स्टेशन है बाप। সেই স্থানে আমি তাকে এক্কা থামাতে বললাম। সে এক্কা থামালো। আমার কাছে যেসব জিনিস ছিল তা সেখানেই রেখে এবং কোতোয়াল সাহেবকে আমার সামান্য পরিচয় দিয়ে পুনরায় সেই এক্কায় আরোহণ করলাম। এক্কা ক্রমে বাঙালি টোলায় এসে পৌঁছালো। আমি এক্কা থেকে নেমে ভাবলাম আর হঠাৎ করে এক্কারোহণ করব না। এক্কা চালককে ভাড়া মিটিয়ে দিলাম। সে নিজের এক্কা নিয়ে চলে গেল। আমি 23 নম্বর বাড়ির অনুসন্ধান করতে লাগলাম। যদিও এর আগে আমি কখনো বেনারসে যাইনি, তবুও সেই বাড়ি খুঁজে পেতে আমার বিশেষ দেরি বা কষ্ট হয়নি। সেই বাড়ির মালিক একজন ভদ্রলোক। তিনি সেই বাড়িতেই থাকেন। তার কাছে নবীনচন্দ্র দফাদারের কথা জিজ্ঞাসা করলে জানতে পারলাম যে নবীনচন্দ্র চাকরির কাজে সেখানে বাস করে থাকেন। নবীনের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব দিলে তিনি নবীনকে ডাকলেন। তখন নবীন বাড়ির ভেতরেই ছিল। বাড়ির বাইরে আসলে আমি ওকে বললাম, গোপালচন্দ্র বসু নামে একজন ভদ্রলোক এবং একজন স্ত্রীলোক আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কাল এখানে এসেছেন, কিন্তু কাল অনেক খুঁজেও আপনার বাসা খুঁজে পাননি। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে আমাকে দেখে আমার বাসায় এসে তারা উপস্থিত হয়েছেন। তারা এখন আমার বাসাতেই আছেন। তাদের কষ্ট দেখে আমি নিজেই আপনার অনুসন্ধানে বের হয়েছি। তাদের সঙ্গে যদি সাক্ষাৎ করতে চান তাহলে আমার সঙ্গে চলুন। নবীনচন্দ্র দফাদার ওরফে রামচন্দ্র ঘোষ অত্যন্ত চতুর এবং অনেক দিন ধরে জমিদার সরকারের সঙ্গে বিশেষ চতুরতার সঙ্গে কাজ করে আসছেন, কিন্তু আজ সে আমার চাতুরীর কাছে পরাজিত হয়ে আমার সঙ্গে বিনা বাক্যব্যয়ে উপস্থিত হলো। আমি তাকে সঙ্গে নিয়ে সদর থানার ভেতরে গেলাম। তখন রামচন্দ্র অবশ্যই বুঝল আমি কে এবং এও বুঝল যে সে এখন আমার হাতে বন্দি। থানার ভেতর নিয়ে গিয়ে আমি নবীনচন্দ্র দফাদারকে বললাম, রামচন্দ্র, তুমি কতদিন এখানে আছো? আমার কথা শুনে সে যেন চমকে উঠল। বলল, জি মহাশয়, আপনি রামচন্দ্র কাকে বললেন? আমার নাম রামচন্দ্র নয়, আমার নাম নবীনচন্দ্র দফাদার। রামচন্দ্রের কথা শুনে আমি তখন তাকে আর কিচ্ছু বললাম না। থানার ভেতর যে হাজত ঘর ছিল রামচন্দ্রকে তখন সেখানে বন্ধ রাখার নির্দেশ দিলাম। সে সেই মহালের পুলিশ প্রহরীর পাহারায় আবদ্ধ রইল। এরপর আমি বাজার থেকে কিছু খাবার এনে আহার করলাম। কোতোয়াল সাহেবের হুকুম মতো আমার জন্য একটা চারপায়া এলো। আমি তার ওপর শুয়ে পড়ে কয়েকদিনের ক্লান্তি দূর করলাম। সেদিন রামচন্দ্রের আর কোনো খোঁজ নিলাম না। সে কিছু খেয়েছে কিনা তাও দেখলাম না। পরদিন সকালবেলা হাজত ঘর থেকে তাকে বের করলাম। দেখলাম আজ তার মুখ শুষ্ক হয়ে গেছে। আগের দিনের মতো আর উদ্যম নেই। মনে ভয় দেখা দিয়েছে। রামচন্দ্রকে জিজ্ঞাসা করে জানলাম, যেদিন সে হাজতে বন্ধ ছিল সেই দিন তার আহার হয়নি। তখন বাজার থেকে কিছু আহার্য দ্রব্য এনে তাকে দিলাম। সে তা খেয়ে জল খেয়ে আমার কাছে বসল। তখন আমি পুনরায় রামচন্দ্রকে জিজ্ঞাসা করলাম, এখন বলো দেখি, তোমার নাম রামচন্দ্র নাকি নবীন? রামচন্দ্র তখনও বলল, আমার নাম রামচন্দ্র নয়, আমার নাম নবীন। রামচন্দ্রকে তখন আর কিছু না বলেই সেই দুই চিঠির মধ্যে দ্বিতীয় চিঠিটি আমার ব্যাগ থেকে বের করে তার হাতে দিলাম এবং বললাম, নবীন দেখো দেখি এই পত্রটি কার লেখা? নবীন পত্রটি দেখে বিশেষ ভীত অন্তঃকরণে বলল, হ্যাঁ মহাশয়,
এই পত্রটি আমারই লেখা এবং আমারই স্বাক্ষরিত। এখন এখন এই পত্র দেখেও কি বুঝতে পারলেন আমার নাম নবীন রামচন্দ্র নয়? তার এই কথা শুনে আমি প্রথম পত্রটি বার করলাম এবং তার হাতে দিয়ে বললাম, আচ্ছা দেখো দেখি এই পত্রটি কার লেখা। রামচন্দ্র পত্রটি দেখে কাঁপতে লাগলো। পরে তা হাতে নিয়ে পড়তে গেল, কিন্তু পড়তে পারল না, হাত কাঁপছে এবং শেষ পর্যন্ত তা তার হাত থেকে পড়ে গেল। মুখের দিকে দেখলাম রামচন্দ্রের মুখ ম্লান ও শুষ্ক হয়ে গেছে। রামচন্দ্রের এই অবস্থা দেখে বললাম, কি রামচন্দ্র, পত্র পড়লে? আচ্ছা পত্রটা কার লেখা দেখো তো। রামচন্দ্র কোনো উত্তর দিতে পারল না। আমার কথার কি উত্তর দেবে তাই ভাবতে লাগলো। আমি তাকে বললাম, রামচন্দ্র তুমি জানো আমরা সব জানি, এখন আর লুকোনোর কোনো প্রয়োজন নেই। যদি এখনো প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার কাছে সমস্ত কথা খুলে বলো, নইলে তোমার ভাগ্যে যে কি আছে আমি তা বলতে পারবো না। আমার কথা শুনে রামচন্দ্র ভীত এবং ভাবিত হলো। বলল, মহাশয় আপনারা পুলিশ কর্মচারী, আমাকে বিশেষ কষ্ট দেবেন না। আমার ভাগ্যে যা আছে তা হবে, কিন্তু যদি আমাকে বিশেষ পীড়ন না করেন তো তবে আমি সব কথা আপনাদের কাছে বলবো। রামচন্দ্রর কথা শুনে আমার মনে আনন্দ হলো। ভাবলাম রামচন্দ্র যদি সত্যি বলে তাহলে সবই জানা যাবে। মৃতদেহ কার, কিভাবে মারা গেছে, তার মাথাটাই বা কোথায় এবং কে এই কাজ করেছে সবটাই জানা যাবে। তখন আমি রামচন্দ্রকে বললাম, দেখো রামচন্দ্র, যদি তুমি আমার কাছে সত্যি বলো তবে এটুকু জেনো যে তোমার উপর কোনো পীড়ন হবে না। আমি চেষ্টা করব যদি কিছু উপকার করতে পারি। আর একটা কথা, যে চিঠি দুটি তুমি দেখেছ তা আমি তোমার স্ত্রীর কাছ থেকেই পেয়েছি, তাই তিনিও আমাদের হেফাজতেই আছেন। তুমি চিন্তা করো না। বিশেষত মনে রেখো, আমরা চাইলে তাকে আপাতত যথেষ্ট অসম্মান করতে পারি। অতএব এখন প্রকৃত কথা বলা তোমার কর্তব্য। আমার কথা শুনে রামচন্দ্র একটু ভাবল, শেষমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মহাশয় আমি যা জানি তা বলছি, শুনুন তবে। মহাশয় আমার নাম নবীনচন্দ্র দফাদার নয়, আমার প্রকৃত নাম রামচন্দ্র ঘোষ। আমার নিবাস ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি ছোট পল্লীতে। আমি বাল্যকাল থেকে আমাদের জমিদার বাবু গিরীন্দ্রনাথ রায়ের হেফাজতে বড় হয়েছি। বাবুর ভাই নগেন্দ্র রায়ের সঙ্গে বাবুর মনোবিবাদ থাকায় অনেক মামলা মোকদ্দমা হয়। শেষে হাইকোর্টে একটি মামলার আপিল হওয়ায় আমরা কলকাতা যাই। একটি ঘর ভাড়া নিয়ে সেখানে আমি ও আমার সহকর্মী অবস্থান করে মোকদ্দমার প্রস্তুতি নিলাম। হাইকোর্টে মোকদ্দমার শেষ নিষ্পত্তি হয়ে যায়। মোকদ্দমায় আমরা জয়লাভ করি। যেদিন মোকদ্দমার বিচার শেষ হয় সেদিন সন্ধ্যার পর আমরা হাইকোর্ট থেকে বাসায় ফিরে আসি। নিয়মিত আহার করি ও নিজ নিজ স্থানে শয়ন করি, অর্থাৎ জমিদার মহাশয়ের উপরের গৃহে শয়ন করেন আর আমি নিচের গৃহে। রাত প্রায় 10টার সময় আমি নিদ্রিত হই। হঠাৎ কেন বা কখন আমার নিদ্রা ভঙ্গ হয় তা বলি না, তবে যখন নিদ্রা ভেঙে দেখি আমার ঘরের জানলায় গড়া দিয়া ভাঙা এবং একজন লোক ঘরে প্রবেশ করেছে। ঘরে একটি প্রদীপ অল্প জ্বলছিল। ঘরে প্রবেশ করে সে প্রদীপের দিকে যাচ্ছিল। আমি শয্যার উপরে উঠে বসে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে কর্কশ স্বরে বলল, তোর বাপ। উত্তরে আমার মনে ক্রোধ জন্মালো। দেখলাম সে চোর, চুরি করতে এসছে। তাকে আর কিছু না বলে শয্যা ছেড়ে উঠে পিছন থেকে তার কোমর ধরলাম। মহাশয়, তখন আমি যে দুঃসাহসিক কাজ করলাম ভাবিনি একবারের জন্য। আমি যেমন তাকে ধরলাম
তার কাছে কি অস্ত্র ছিল জানি না, সে তখনই অস্ত্র দিয়ে আমার বাঁ হাতের উপর আঘাত করলো। রক্ত বইতে লাগলো। আমি তাকে ছেড়ে দিলাম। দেখুন মহাশয়, সেই ক্ষত এখনো আছে, সম্পূর্ণ শোকায়নি। শয্যার কাছে একটি ভোজালি ছিল, ক্রোধান্ধ হয়ে সেটি নিয়ে তাকে আঘাত করলাম। বলতে পারি না আঘাত কোথায় পড়েছিল, তবে সে মাগো মোলেম গো বলে পড়ে গেল। সেই সময় ভাঙা জানলা দিয়ে আরো 2-3 জন ঘরে প্রবেশ করলো। আমার মনে ভয় উঠল। ভাবলাম এবার আমার মুক্তি নেই, একা 3 জনের সঙ্গে পারবো না, মৃত্যু নিশ্চয়। এই ভেবে ভোজালি ফেলে দিয়ে ঘরে থাকা সিঁড়ির পাশে লুকিয়ে গেলাম, যেন আমাকে দেখতে না পারে। তারা ঘরে ঢুকেই দেখলো তাদের সঙ্গী পড়ে আছে। তাকে সেই অবস্থায় দেখে প্রথমে 2-1 বার আসতে ডাকলো, উত্তর পেল না। পরে তার গায়ে ঠেলা দিয়ে ডাকতে লাগলো, তাতেও কোনো উত্তর নেই। তখন একজন প্রদীপ তার কাছে নিয়ে দেখলো। আমি লুকিয়ে দেখতে পেলাম স্থানটি রক্তে ভাসমান, তার পেটের নাড়ি বের হয়ে গেছে, প্রাণও নেই। তার নাড়ি পরীক্ষা করে বুঝলো প্রাণ নেই। একজন বলল, হ্যাঁ শোনো, এভাবে রাখলে চলবে না, লাশ দেখলে কেউ চিনতে পারবে, পুলিশ সন্দেহ করবে, মাথাটা কেটে নিলে আর কেউ চিনতে পারবে না, তাই ভয় নেই। ঠিক বলেছ, কেটে ফেলো। পরামর্শ মেনে একজন তার মাথা কেটে নিল, অন্যজন তার বস্ত্র অস্ত্র নিয়ে দ্রুত জানলা দিয়ে চলে গেল। আমি ভীত হয়ে শয্যার চাদর দিয়ে লাশ ঢেকে ভাবলাম মনিবকে কি বলবো। মনে হলো আমার হাতেই মারা গেছে, এখন বললে কি হবে, যদি গোলযোগ হয় পুলিশ আসবে, আমি ফাঁস হব। তাই ক্ষণমাত্র বিলম্ব না করে জানলা দিয়ে বের হলাম। কয়েকদিন পরে এখানে পৌঁছেছি। এ সত্যি কথা, এছাড়া আর কিছু জানি না। যা জানতাম সব বলেছি, অন্য কাকে বলবো জানি না। রামচন্দ্রের কথা শুনে আমার সম্পূর্ণ বিশ্বাস হলো। তাকে বললাম, রামচন্দ্র, যা বলেছ সবই শুনেছি, তবে একটি কথা জিজ্ঞাসা করি। বলেছ ভোজালি শয্যার কাছে ছিল, কিন্তু তা তো সত্যি নয়। ভোজালি তো মনিবের ঘরে ছিল, তুমি কিভাবে পেলে? আমি মিথ্যা বলিনি, আপনি যা বললেন তাও সত্যি। ভোজালি ওপরেই ছিল, তবে প্রাতকালে নিচে আনার জন্য আমি নিয়ে এসেছি। তখন মনিব ঘরে ছিলেন না, তাই তিনি জানেন না। আমি আর কিচ্ছু জিজ্ঞাসা করিনি। 10টার সময় তাকে নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গেলাম। ম্যাজিস্ট্রেট সব জানতে রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি বলতে চাও? হ্যাঁ মহাশয়, আমি চাই আপনি এই কর্মচারীকে বলুন, তিনি যেন আমাকে কষ্ট না দেয়। তিনি কষ্ট দেবেন না, তবে এখন তুমি কয়েদি, তাই নিয়ম অনুযায়ী নেওয়া হবে। যেই মোকদ্দমায় ধরা পড়েছ তা সম্পর্কে তুমি নিজের ইচ্ছায় কি বলবে? যদি বলি এতে আমার কি ক্ষতি? হ্যাঁ, যা বলবে তা বিপক্ষে প্রমাণ হিসেবে গণ্য হবে। না মহাশয়, আমি কিছু বলবো না। যা বলবো শেষ বিচারকের কাছেই বলবো। রামচন্দ্র যা বলল ম্যাজিস্ট্রেট তা লিখে আমাকে দিলেন এবং তাকে কলকাতায় পাঠানোর নির্দেশ দিলেন। রামচন্দ্রকে নিয়ে কলকাতায় এলাম। গিরীন্দ্রনাথ প্রভৃতি তাকে রামচন্দ্র বলে চিনল। হত্যাকাণ্ডের লাশ দেখেও কর্মচারীরা বিস্মিত হলেন। সাহেব আমার কাছে সব শুনলেন। রামচন্দ্র যা বলেছিল তা শুনে তিনি সন্তুষ্ট হলেন এবং দস্যু দলের সন্ধানের জন্য কর্মচারী নিয়োগ করলেন। হত্যা রামচন্দ্রের দ্বারা হলেও তাকে দণ্ড দেওয়ার প্রমাণ নেই। প্রথমে সব স্বীকার কিন্তু আদালতে প্রমাণ হয় না। দ্বিতীয়ত বিচারকের কাছে স্বীকার করা অসম্ভব। কলকাতায় আসার পর মনিব উকিল নিযুক্ত করেছেন, তাই রামচন্দ্র দোষ স্বীকার করতে পারবে না। সাহেব রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, রামচন্দ্র, তুমি কি জানো? রামচন্দ্র প্রথম অংশ আগের মতো বলল, পরের অংশে বলল, জানলা ভেঙে 4 চোর প্রবেশ করায় নিদ্রা ভেঙে যায়। ভয় নিয়ে চুপ থাকি। তাদের মধ্যে 2 জন বিবাদ শুরু করে। একজন বলে তুমি উপরে ওঠো, অপরজন বলে তুমি উপরের ঘরে যাও। একজনের হাতে ছুরি, অপর একজন ভোজালি দিয়ে আঘাত করে প্রাণ হারায়। তা চুরি না করে চলে যায়। একজন মাথা কেটে নেয়।
অপরজন আমাকে আঘাত করে। আমি আমি ভয় পাই, ভাবি পুলিশ আসবে, আমাকে দোষী দেখাবে, তাই পালাই। সাহেব শুনে অবাক হলেন। প্রমাণ না থাকায় শেষমেশ তাকে ছেড়ে দিতে হলো। গিরীন্দ্র, নগেন্দ্র, রামচন্দ্র প্রভৃতি কয়েকদিন কলকাতায় থেকে তারপর নিজ নিজ স্থানে চলে গেলেন। আমরা কয়েকদিন দস্যুদের খোঁজ নিলাম, কিন্তু সন্ধান না পেয়ে শেষমেশ ছাড়তে বাধ্য হলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে নেওয়া মুন্ডু চুরি। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রতিক্রিয়া কমেন্টের মাধ্যমেও জানাতে ভুলবেন না। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।